বন্ধুরা, আজ আমি আইন অমান্য আন্দোলন 1930 অর্থাৎ আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি হিসাবে মহাত্মা গান্ধী বড়লাট আরউইনকে প্রেরিত এক পত্রে 11 দফা দাবি পেশ করেছিলেন। রাজবন্দীদের মুক্তি ব্যতীত এতে মাদকদ্রব্য বর্জন, খাজনার পরিমাণ কমানো প্রভৃতি দাবির উল্লেখ করা হয়েছিল। এইসব দাবি সম্পর্কে সরকার তরফে কোনো সাড়া না পাবার দরুন আন্দোলন একরকম অনিবার্য হয়ে উঠেছিল। 1930-এর ফেব্রুয়ারি মাসে গান্ধীজির সবরমতী আশ্রমে জাতীয় কংগ্রেস কর্মসমিতির এক বৈঠক বসেছিল। এই বৈঠকেই গান্ধীজি তার অহিংস সংগ্রামের নতুন পরিকল্পনা পেশ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গান্ধীজি ছিলেন জাতীয় সংগ্রামের অবিসংবাদিত নেতা। জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তার সম্মতিক্রমে গৃহীত হতো। সুতরাং নতুন আন্দোলনের প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি তার প্রস্তাবিত অহিংস আন্দোলনের স্বরূপ ব্যাখ্যা করে বলেন যে, স্বাধীনতা অর্জনের জন্য কেবল অহিংস পন্থায় বিশ্বাসী ব্যক্তিরাই আন্দোলনে অংশ নেবে। গান্ধীজি আন্দোলনকারীদের হিংসা এবং ক্রোধ বর্জন করে বিনা দ্বিধায় কারাবরণের আহ্বান জানিয়েছিলেন। আন্দোলনকারীদের প্রতি তার আরও নির্দেশ ছিল যে তারা যেন কোনো অবস্থাতেই ইংরেজ সরকারের ঘোষিত আইনকে মেনে না নেন। এইভাবে নতুন আন্দোলনের যে কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল তা আইন অমান্য আন্দোলন নামে অভিহিত। মহাত্মা গান্ধীর পরিকল্পিত এই আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আরউইনের নিকট প্রেরিত পত্রে যে 11 দফা দাবি তুলে ধরেছিলেন তা সকল শ্রেণীর স্বার্থে রচিত হয়েছিল। উদ্দেশ্য ছিল ইংরেজ সরকার দাবিগুলো না মেনে নিলে যাতে শ্রমিক, কৃষক থেকে শুরু করে শিল্পপতি বা ব্যবসায়ী সকলেই আন্দোলনে সামিল হতে পারে। ইংরেজ রাজত্বে লবণের ব্যবসা ছিল সরকারের নিজস্ব, যে কারণে সরকার ব্যতীত অন্য কারো পক্ষে লবণ তৈরি করা ছিল সম্পূর্ণ বেআইনি। গান্ধীজি এই লবণ আইনকে অন্যায়মূলক বলে মনে করেছিলেন এবং সেই আইন অমান্য করে লবণ তৈরির সংকল্প নিয়ে 12 মার্চ তারিখে সবরমতী আশ্রম থেকে 78 জন বিশ্বস্ত সহকর্মীকে সঙ্গে নিয়ে গান্ধীজি গুজরাটের কাছে ক্যাম্বে উপসাগরের সমুদ্র তীরে ডান্ডি অভিমুখে পায়ে হেঁটে রওনা হন। এই ঘটনায় ইতিহাসে ডান্ডি যাত্রা বা ডান্ডি অভিযান নামে খ্যাত, যা 1930-এর 12 মার্চ হয়েছিল। প্রায় 320 কিমি পদযাত্রা কালে জায়গায় জায়গায় জনসভায় ভাষণ দিয়ে গান্ধীজি লবণ আইন অমান্য করবার জন্য দেশবাসীকে উৎসাহিত করেছিলেন। 6 এপ্রিল সকালবেলায় গান্ধীজি ডান্ডির সমুদ্র উপকূল থেকে লবণ সংগ্রহ করে লবণ আইন ভঙ্গ করলে দেশের সর্বত্র এক বিপুল সাড়া জেগেছিল। গান্ধীজি লবণ আইন ভঙ্গ বা অমান্য করার জন্য এই সত্যাগ্রহ করেছিলেন বলে তার ডান্ডি অভিযান লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। এখন প্রশ্ন হলো, গান্ধীজি আইন অমান্যর ক্ষেত্র হিসাবে অতি সাধারণ উপকরণ লবণকে বেছে নিয়েছিলেন কেন? তাছাড়া ডান্ডিকেই বা কেন তিনি সত্যাগ্রহের এলাকা বলে বেছে নিয়েছিলেন? আপাতদৃষ্টিতে লবণ একটি তুচ্ছ বস্তু হলেও তা এমনই উপকরণ যা ভারতের 40 কোটি মানুষের প্রত্যেকেরই একটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সুতরাং গান্ধীজি চিন্তা করেছিলেন যে লবণের উপর থেকে শুল্ক প্রত্যাহারের আহ্বানে জাতি, ধর্ম, ধনী, নির্ধন, কৃষক, শ্রমিক সকলেই সামিল হবে। গান্ধীজি তার পদযাত্রার জন্য যে এলাকা বেছে নিয়েছিলেন তার পেছনেও যথেষ্ট যুক্তি ছিল। সবরমতী থেকে ডান্ডি প্রায় 400 কিমি পদযাত্রা কালে গান্ধীজি তার অনুগামীদের নিয়ে এমন সব গণ্ড গ্রামের মধ্যে দিয়ে হেঁটে গিয়েছিলেন যার অধিবাসীরা গান্ধীজিকে ইতিমধ্যে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করেছিল। তাছাড়া ইতিপূর্বে 2 বার তারা সত্যাগ্রহের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
দেখতে দেখতে আইন অমান্য এক সার্বিক আন্দোলনে রূপান্তরিত হয়। দেশের সর্বত্র সমুদ্র উপকূল থেকে লবণ সংগ্রহ করার ধুম পড়ে গিয়েছিল। সমুদ্র উপকূল থেকে দূরবর্তী এলাকা, যেখানে লবণ সংগ্রহের কোনো সুবিধা ছিল না, সেই সব জায়গায় অন্যভাবে আইন অমান্য চলতে থাকে। বিলাতি দ্রব্য বর্জন নিষিদ্ধ, রাজনৈতিক গ্রন্থ বিক্রি বা 144 ধারা ভঙ্গ করে সভা সমিতির আয়োজন করেও আইন অমান্য চলছিল। স্কুল কলেজের ছাত্র শিক্ষক সমানভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। অনেক সরকারি কর্মচারী অফিস আদালত বর্জন করে আন্দোলনে সামিল হয়েছিলেন। গান্ধীজির আহ্বানে ভারতের নারী সমাজের মধ্যেও আইন অমান্য বা সত্যাগ্রহ আন্দোলনে বিশেষ উৎসাহের সঞ্চার করেছিল। শ্রীমতী অরুণা বালা সেনগুপ্তের নেতৃত্বে নারী কর্মীরা কলকাতার শ্যামবাজার, বড়বাজার ও বউবাজারে বিদেশি বস্ত্র এবং মাদকদ্রব্যের দোকানে পিকেটিং শুরু করেন। কমলা নেহেরু, সরোজিনী নাইডু, স্বরূপরানী নেহেরু প্রমুখ লবণ সত্যাগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। যাই হোক, আইন অমান্য আন্দোলনের প্রাথমিক সাফল্যে উৎসাহিত হয়ে গান্ধীজি ধর্ষণাতে লবণের গোলাটি দখল করার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানান। এতে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, আইন অমান্য আন্দোলনে বাংলার মেদিনীপুর অঞ্চলের মানুষ যে সাহসিকতার পরিচয় দিয়েছিল তা উল্লেখের দাবি রাখে। খান আব্দুল গফর খানের নেতৃত্বে পেশোয়ার পাঠানরাও তীব্র সত্যাগ্রহ আন্দোলন গড়ে তুলেছিল। সরকারি নির্দেশ অমান্য করায় অনেক পাঠান সৈন্যের প্রাণদণ্ডাদেশ হয়েছিল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অবিসংবাদিত নেতা আব্দুল গফর খানের সঙ্গে মহাত্মা গান্ধীর আদর্শ ও কর্মপন্থার এত মিল ছিল যে গফর খাঁ সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন। গান্ধীজির অহিংস নীতি এবং সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গফর খাঁ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খোদাই খিদমতগার নামে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দলের অসামান্য অবদান রয়েছে। জাতীয় কংগ্রেস ওই দলকে তার শাখা সংগঠন বলে স্বীকৃতি দিয়েছিল। গফর খাঁর নেতৃত্বে দুর্ধর্ষ পাঠানরা সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে অসহযোগ আন্দোলন ও সত্যাগ্রহ শুরু করেছিল। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে 1930-এর আইন অমান্য আন্দোলন এমনই সাড়া জাগিয়ে তুলেছিল যে আন্দোলনকারীদের দমনের জন্য ইংরেজ পুলিশ নির্মম অত্যাচার শুরু করে। নির্যাতনের দ্বারা পাঠানদের দমনে ব্যর্থ হয়ে ইংরেজ সরকার খোদাই খিদমতগার বা লাল কোর্তা বাহিনীকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল। এইভাবে জাতীয় আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে গফর খাঁ উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে পাঠানদের মধ্যে এক জাতীয় চেতনা সৃষ্টি করতে সমর্থ হয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।